বসে থাকতে থাকতে চোখটা লেগে এসেছিল শ্রাবণের। কারো ডাক আর গভীর স্পর্শে জেগে উঠল সে। চোখ মেলে উঠে বসল, উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, তুমি আবার উঠে বসলে কেন? জ্বর সেরেছে দেখি। বলে কপালেই গলায় হাত রেখে পরীক্ষা করল। না, পুরো শরীরের তাপমাত্রায় আগের তুলনায় স্বাভাবিক। বিছানা ছেড়ে ঘরের আলো জ্বেলে ড্রেসিং টেবিলের ড্রয়ার হতে থার্মোমিটার এনে আবারও ভালো করে তাকে পরীক্ষা করল। এবারও তাপমাত্রা স্বাভাবিক। ভেতরে ভেতরে শান্তি পেল শ্রাবণ। বলল, জ্বর নামলো, তবে শরীর দুর্বল লাগছে না খুব? দাঁড়াও, আমি খাবার নিয়ে আসি। রাতে এত চেষ্টা করলাম, কিন্তু তুমি তো খেলেই না। বলেই আবারও উঠতে নিল শ্রাবণ। কিন্তু এবার আর তাকে উঠতে দিল না অনুভা। হাত ধরে টেনে বসিয়ে রাখলো, শক্ত করে জড়িয়ে ধরে বলল, কোথাও যাবে না তুমি, এখন আমি কিছুই খাবো না। সবে জ্বর সেরেছে নোভা, কিছু একটা খেয়ে তো ওষুধ খেতে হবে, তাই না? বললাম তো খাবো না। এর আগেও এমন জ্বর আমার অনেক এসছে, অথচ কেউ কখনো জানতেও পারেনি। তাই বলে কি মরে গিয়েছি? এসব আবার কেমন কথা? আগে যা হয়েছে হয়েছে। আগের দিনের সঙ্গে এখনকার তুলনা একদম করবে না, বুঝলে? আপু আর তাই মোরা কোথায়? আপু অনেকক্ষণ ছিল এখানে, পরে আমি পাঠিয়ে দিয়েছি ঘরে। এতক্ষণ ঘুমিয়ে যাওয়ার কথা। তুমি খেয়েছো? না। মাথা তুলে চাইল অনুভা। অদ্ভুত দৃষ্টিতে চেয়ে শুধালো, এত রাত হয়ে গেছে অথচ খাওনি এখনো? তুমিও তো খাওনি। সিরিয়াসলি শ্রাবণ, তোমার এসব কাণ্ড কারখানা দেখলে যে কেউ বলে দেবে তুমি যে একটা বউ পাগলা ছেলে। বয়স্ক মানুষ থাকলে এটাও বলবে যে নিশ্চয়ই ছেলেটার বউ তাকে কালো জাদু করেছে। মুচকি হাসল শ্রাবণ। বলল, তার বুকের মধ্যে মজার ছলে একটা কিল বসিয়ে দিয়ে উঠে গেল অনুভা। বাথরুমের দিকে যেতে যেতে বলল, ফ্রেশ হয়ে আসছি আমি, খিদে পেয়েছে, খাবার নিয়ে এসো। স্ত্রীর যাওয়ার পানে তাকিয়ে অধরে হাসি রেখেই ঘর থেকে বের হলো শ্রাবণ। গন্তব্য রান্নাঘর। বোনের শ্বশুরবাড়িতে দুদিন থেকে ছেলেকে নিয়ে নিজ ফ্ল্যাটে ফিরে এসেছে অর্থিকা। আসার আগে মাজেদাকে কল করে কাজে ফেরার কথাও জানিয়ে দিয়েছে। মায়ের ঘরটা খালি পড়ে আছে। ফ্ল্যাটের তিনটে ঘরের মধ্যে দুটো ঘরই এখন ফাঁকা, মানুষ শূন্য। অথচ সময় ঠিকই তার গতিতে বয়ে চলেছে। কারোর জন্য নেই তার কোনো অপেক্ষা। জানালা দিয়ে আকাশের পানে তাকায় অর্থিকা, ভাবে কত কিছু। দুনিয়ার পেছনে ছুটে সুখের সন্ধান করে যেন কোনো লাভ নেই। এক সময় না এক সময় ওই কবরটাই হবে আমাদের আপন, ওটাই হবে আমাদের গৃহশালা। মোবাইল হাতে নিয়ে দ্রুত এক পরিচিত কলিগকে কল লাগালো অর্থিকা। কল রিসিভ হতে কোমল স্বরে জিজ্ঞাসা করলো, কি খবর নামির আপা? আলহামদুলিল্লাহ। আপনার কি খবর? শোক কাটিয়ে উঠতে পেরেছেন? চাইলে কি তার শোক কাটিয়ে ওঠা যায় আপা? তাও ঠিক। আপন মানুষদের চলে যাওয়ার মতো শোক কাটিয়ে ওঠা অসম্ভব না। তা একটা হেল্প করতে পারবেন আপা? কি হেল্প? পারলে অবশ্যই চেষ্টা করব। আমার ডাবল রুমের ছোটোখাটো একটা ফ্ল্যাট প্রয়োজন, যদি আপনার সন্ধানে থাকে আর কি। এখন যেখানে থাকছেন ওখানে কোনো অসুবিধা নাকি? এই ফ্ল্যাটটা 3 রুমের, বেশ বড়। এতগুলো রুমের ফ্ল্যাট দিয়ে আমি আর এখন কি করব? অযথা বাড়তি খরচ। তার উপর আমাদের মা ছেলের ছোট্ট একটা সংসার এখন, তাই 2টো রুম হলেই হবে। আপনি চাইলেও তো কারোর সঙ্গে ফ্ল্যাট শেয়ার করে থাকতে পারেন, একটা রুমেই তো যথেষ্ট। না আপা, আমার 2 রুমের ফ্ল্যাটেরই প্রয়োজন ছিল। একটা রুম দিয়ে কি হবে? রিলেটিভ এলে থাকবে কোথায়? আচ্ছা আচ্ছা, আপনি নিশ্চিন্তে থাকুন। আমি খোঁজ নিয়ে দেখি আমাদের বিল্ডিংয়ে কোনো ফ্ল্যাট খালি আছে কিনা। যদি নাও থাকে তাহলে আপনার ভাইয়ের সঙ্গে না হয় কথা বলবো এই ব্যাপারে। ধন্যবাদ আপা। ধন্যবাদ তুলে রাখুন। আগে ফ্ল্যাটের সন্ধান পাই, তারপর নতুন ফ্ল্যাটে নিয়ে কিন্তু চা খাওয়াতে হবে। তা অবশ্যই। বলেই কল কাটলো অর্থিকা। দীর্ঘশ্বাস ফেলল। সে চাইলেই এই বিল্ডিংয়ের 2 তলায় শিফট হতে পারত। সেখানেও ডাবল রুমের ফাঁকা একটা ফ্ল্যাট পড়ে আছে। কিন্তু এখানে আর সে থাকতে চায় না। চায় না ফায়েজের মুখোমুখি হতে। এতদিনে যে সে জেনে গেছে এটাই ফায়েজেদের বাড়ি।
ফায়াজের বাবা এ বাড়ির বাড়িওয়ালা। ফায়াজের ওই মলিন মুখ, অসহায়ত্ব, করুণ স্বর তার কাছেও বড্ড খারাপ লাগে। কষ্ট হয়, কিন্তু অর্থিকার জীবনে দ্বিতীয়বার বসন্ত আসার সুযোগ নেই। সে যে সত্যিকারের ভালোবেসেছিল, এক পুরুষে তীব্র থেকে তীব্রতরভাবে আসক্ত হয়েছিল। মৃত্যুর আগ মুহূর্তেও সেই পুরুষটির প্রণয়মাখা কণ্ঠস্বর শুনেছিল। সেখানে কি করে তাকে ভুলে গিয়ে নতুন করে অন্য পুরুষে আসক্ত হবে? সম্ভব নয়, তার দ্বারা এ সম্ভব নয়। তার জীবনে হারানোর আর কিছুই নেই, কোনো চিন্তা নেই। কত নারী তো আছে যারা সিঙ্গেল মাদার হয়ে একা হাতেই সন্তানকে বড় করছে, সেও পারবে। তাছাড়া ছোট বোন তো আছেই, যে কিনা তার অবর্তমানে ঠিক টাইমকে আগলে রাখবে। তাই অর্ধিকার এই অনিশ্চিত জীবনে আর কোনো চিন্তা নেই। সব দুঃখ কষ্টকে সে মাটি চাপা দিয়ে দিয়েছে। সায়ানের শেষার্ধ, নীল অম্বর ধারণ করেছে লাল হলুদ মিশ্রিত বর্ণ। বারান্দায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে সেদিক পানে তাকিয়ে আছে অনুভা। তখনই পেছনে প্রিয় মানুষটির উপস্থিত টের পেল। নাসিকায় এসে বাড়ি খেলো মিষ্টি একটি সুঘ্রাণ। টবে লাগানো গোলাপ গাছটিতে দুটো বড় বড় গোলাপ ফুটেছে। সেখান থেকে একটি গোলাপ ছিঁড়ে প্রিয়তমার কানে গুজে দিল শ্রাবণ। আলগোছে কপলে চুমু খেয়ে মিহিস্বরে বলল, আমার কথা ভাবছিলে বুঝি নোভা? মুচকি হাসে অনুভা। পূর্ণ দৃষ্টিতে তাকায় ছেলেটির পানে, প্রশ্ন করে, ছটফটে পাখি আজ এ সময় বাড়িতে যায়, কি ব্যাপার? সুন্দরী বউহীনা বাহিরে আর ভালো লাগে না। হাসিটা চওড়া হলো অনুভার। এক দৃষ্টিতে স্ত্রীর পানে তাকিয়ে আছে শ্রাবণ। খোলা চুলগুলো উড়ছে, পরনে কমলা রঙের জর্জেট শাড়ি। তার এমন ঘোর লাগা দৃষ্টি দেখতেই ভ্রু নাচিয়ে অনুভা শুধালো, দেখো, তোমাকে। বেশি দেখলে পরে আর ভালো লাগবে না, রুচি উঠে যাবে। কিন্তু তুমি তো আমার রুচি নও মেঘফুল। তাহলে? তুমি আমার ভালো লাগা, ভালোবাসা, অভ্যাস। অধরে হাসি রেখেই দৃষ্টি আবারও অম্বরে স্থির করলো অনুভা। তার এই নীরবতা যেন মোটেও পছন্দ হলো না শ্রাবণের। ডান বাহু শক্ত করে ধরে নিজের দিকে তাকে ঘুরালো। অনুভা প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কি? উত্তর দিল না শ্রাবণ। মৃদু হেসে আরেক হাতে তার কোমর জড়িয়ে ধরে মুখ গুছল গলায়। চমকালো অনুভা। এই ছেলেটার হুটহাট প্রেমময়ী স্পর্শ তাকে লজ্জায় ফেলে দেয়। এক ঝাঁক জড়তা নিয়ে অগোছালো বাক্যে বলল, করছো কি? ছাড়ো, সন্ধ্যা নেমেছে, আজান পড়ে যাবে। গাঢ় চুম্বন এঁকে গলার একপাশে জোরে কামড় বসিয়ে দিয়ে তাকে ছেড়ে দিল শ্রাবণ। ব্যথায় আশসূচক শব্দ করে উঠল অনুভা। ক্রোধ নিয়ে বলল, কি হলো এটা? লাভ বাইট। দিন দিন তুমি না। কি আমি? এখন সন্ধ্যা না থাকলে দ্বিতীয় বাসরটা সেরেই ফেলতাম। ব্যাপার না, সারা রাত তো পড়েই আছে। কথাটা শেষ করে ঠোঁট বাঁকিয়ে হেসে ঘরের দিকে হাঁটা ধরল শ্রাবণ। তার পিছু নিল অনুভা। রাগত স্বরে বলতে লাগলো, খাটাস একটা, তোমার ভেতরে এতটা লুচ্চামি ছিল তা আগে জানলে কখনোই। পথিমধ্যে থেমে গিয়ে পিছু ফিরে তাকালো শ্রাবণ। উৎসুক কণ্ঠে বলল, কি করতে? বিয়ে করতে না বুঝি? জীবনেও না। এত আদর যত্ন করি, তাও নাকি মেয়ের ভালো লাগে না? এমন লয়াল সুন্দর জামাই কজনের কপালে জোটে বলো তো? আসছে লয়াল? তোমার ভেতরের খবর তো আমি জানি। ভেতরে যেই হাবা গোবা ভালো মানুষ সেজে থাকো, কে তোমায় পছন্দ করবে? তুমি জানো ভার্সিটির মেয়েগুলো আমায় কতটা পছন্দ করে? ক্লাস নেওয়ার সময় হাঁ করে আমার দিকে তাকিয়ে থাকে। একবার তো একটা মেয়ে জোকের মতো পেছনে লেগেছিল। যদিও মেয়েটা দেখতে সুন্দর ছিল, শুধু তোমায় ভালোবাসি বলে বুঝিয়ে সুজিয়ে রিজেক্ট করে দিয়েছি। চোখ মুখ কুঁচকে তার পানে তাকিয়ে রইল অনুভা। ভেতরে ভেতরে রাগে ফুঁসছে সে। গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করল, কবেকার ঘটনা এটা? গত বছরের। তখন আমি বিয়ের জন্য তোমার পিছু পিছু ঘুরছিলাম। কথা শেষ হতে না হতেই তার দিকে থুতু ছিটাতে লাগলো অনুভা। তার এহেন কাণ্ডে ভরকে গেল শ্রাবণ। চোখ মুখ কুঁচকে বলল, ছ্যাঃ, কি করছো এসব? নাতি নাতনিদের নোংরা দাদি। মানুষের দৃষ্টি ভালো না,
দেখা গেল তাদের দৃষ্টির মাধ্যমেই তোমার উপর নজর লেগে গেল, তখন কি হবে? এই সুন্দর রূপের তো 12টা বেজে যাবে। তাই বলে থুতু? ছোটবেলায় আমাদের দুই বোনকে নানু দিয়ে দিত। তা তুমি মুখটাকে অমন করে রেখেছো কেন? সুযোগ পেলে তো ঠিকই ঠোঁটের মধ্যে এসে। বাকি কথাটুকু আর শেষ করা হলো না অনুভার। শ্রাবণের অদ্ভুত চাহনি দেখতেই থেমে গেল। বসা থেকে উঠে দরজার দিকে যেতে যেতে বলল। হাসল শ্রাবণ। পেছন থেকে বলে উঠল, অসভ্য। বিড়বিড় করতে করতে চলে গেল অনুভা। ছেলেটার উপর ভরসা নেই তার। কখন কে করে তাকে লজ্জায় ফেলে দেয় কে জানে। হাসপাতালের করিডরে চিন্তিত ভঙ্গিতে পায়চারি করছে নাহিয়ান। কুলসুম সেখানকার বরাদ্দকৃত চেয়ারে বসে আছেন। ওনার পাশে তমার বাবা মাও বসা। অপেক্ষা আর চিন্তার প্রহর যেন কিছুতেই শেষ হচ্ছে না। এক সময় মায়ের পাশের চেয়ারটা দখল করে বসে পড়ল নাহিয়ান। ছেলের মাথায় হাত রাখলেন কুলসুম। আশ্বস্ত করে বললেন, আল্লাহর উপর ভরসা রাখো, যা হবার ভালো হবে। মায়ের কথায় বুক থেকে যেন চিন্তার ভার কিছুটা কমল তার। সময় পেরোতে লাগলো। হঠাৎ করেই ওটি থেকে ভেসে এলো সদ্য ভূমিষ্ঠ হওয়া এক শিশুর ক্রন্দনরত ধ্বনি। তমার পিতা 2 হাত উঁচু করে মোনাজাত ধরে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ। তার কয়েক মিনিট বাদে শুভ্র তোয়ালেতে পেঁচানো এক বাচ্চা নিয়ে বেরিয়ে এলো নার্স। কুলসুমের তাড়া খেয়ে দ্রুত হাত ধুয়ে এলো নাহিয়ান। নার্সের থেকে বাচ্চাটি নিয়ে ছেলের কোলে তুলে দিলেন কুলসুম। নির্নিমেষে বাচ্চাটির পানে তাকিয়ে রইল নাহিয়ান। কি নিষ্পাপ তার মুখশ্রী! একদম মায়ের গায়ের রং এবং মায়াবী দুটো চোখ পেয়েছে শিশুটি। চোখ জোড়া ঘোলাটে হয়ে গেল নাহিয়ানের। কুলসুম হাস্যোজ্জ্বল মুখে বললেন, তুই তো এক ছেলের বাপ হয়ে গেছিস রে। চোখে পানি রেখেই মায়ের কথায় হেসে উঠল নাহিয়ান। কুলসুম পুনরায় বললেন, একটা সময় ঠিক তোর এই জায়গাটায় তোর বাবা ছিল, আর ওই শিশুটির জায়গায় ছিলি তুই। আহার সময় কত দ্রুত চলে যায়। সেই ছেলে বড় হয়ে এখন নিজে বাবা হয়ে গেল। মায়ের কথায় কিছুটা লজ্জা পেয়ে গেল নাহিয়ান। শ্বশুরের কথা মোতাবেক আজান দিল ছেলের কানে। তারপর চলে গেল স্ত্রীর নিকট। ওটি থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে তমাকে। জ্ঞানও ফিরে এসেছে। ছোট ছোট কদম ফেলে স্ত্রীর সম্মুখে এসে চেয়ার টেনে বসল নাহিয়ান। তমা প্রশ্ন ছুড়ল, দেখছেন আমাদের ছেলেকে? দেখেছি, একদম তোমার মতো মায়াবী হয়েছে। মিহি হাসল তমা, বলল, ছেলে মানুষ মায়াবী হয় নাকি? জানি না, তবে ওকে আমার কাছে মায়াবী মনে হয়েছে। পূর্বের হাসিটাই অধরে বজায় আছে তমার। তার বাম হাতটা মুঠো করে সেখানে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে নাহিয়ান বলে উঠল, ধন্যবাদ বউ। এতগুলো দিন, মাস, এত কষ্ট নিজে জীবনের ঝুঁকি নিয়ে আমাকে প্রীতি সুখ দেওয়ার জন্য। খুব ভালোবাসি তোমায়। রবের নিকটে অসংখ্য শুকরিয়া যে তোমার মতো চমৎকার এক নারীকে আমার সহধর্মী এবং সন্তানের মা হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি। চমৎকার হাসল তমা। প্রসন্ন চিত্তে বলল, আমিও রবের নিকট শুকরিয়া আদায় করি যে তিনি আপনার মতো ব্যক্তিবান যত্নশীল একজন পুরুষের সঙ্গে আমায় জুড়ে দিয়েছেন। অজান্তেই হেসে উঠল নাহিয়ান। হাসির মধ্যে চোখ থেকে গড়িয়ে পড়ল 2-1 ফোঁটা অশ্রুজল। অনেক খোঁজ খবর নিয়ে অবশেষে একটা ডে কেয়ার সেন্টারে তাইমকে ভর্তি করতে পারল অর্থিকা। ছেলেকে নিয়ে চিন্তা যেন কমল তার। অফিসে যাওয়ার পথে সেখানে তাকে দিয়ে যায়, আবার অফিস শেষ সঙ্গে করে নিয়ে আসে। মা ছেলের ছোট্ট সংসারটা স্বাচ্ছন্দ্যে চলে যাচ্ছে। রাত 8:30। চুলায় রান্না বসিয়ে ছেলেকে পড়তে বসিয়েছে অর্থিকা। ছোট ছোট হাতে বই উল্টে পাল্টে দেখছে তাইম। বর্ণলিপির বইটি খুলে একটি অক্ষর দেখিয়ে তার উদ্দেশ্যে অর্থিকা জিজ্ঞাসা করল, বলো তো এটা কি? একবার মায়ের দিকে আরেকবার বইয়ের পানে তাকালো তাইম। তোতলানো শব্দে উত্তর দিল, সলেও। মুচকি হাসলো অর্থিকা। পরের অক্ষর দেখিয়ে ফের শুধালো, এটা? সলেও। এবার শব্দ করেই হেসে উঠল অর্থিকা।
মায়ের হাসি দেখে ফ্যাল করে তাকিয়ে রইল তাইম। এক পর্যায়ে হাসি থামালো অর্থিকা। ছেলের মতো করে তোতলিয়ে বলল, সলেও না সালেয়া। শলা আ। ওপর নিচ মাথা নাড়ায় অর্থিকা। তখনই তার মোবাইলে কল আসে। স্ক্রিনে অনুভার নাম জল করছে। কল রিসিভ করতেই অনুভা বলে উঠল, হোয়াটসঅ্যাপে আয়, ভিডিও কল দিচ্ছি। কথাটা বলেই কল কাটল সে। অর্থিকা দ্রুত ডাটা অন করলো। মিনিট দুয়েক পর ভিডিও কল আসতেই রিসিভ করে সম্মুখে ধরল। দেখতে পেল বোনের রাগান্বিত মুখশ্রী। মেয়েটি রেগে থাকলে তার কপাল কুঁচকে থাকে, নাকের ডগায় ঘাম জমে। হাসার চেষ্টা করলো অর্থিকা। প্রশ্ন ছুড়ল, তুই কি কোনো কারণে রেগে আছিস অনু? নিশ্চয়ই শ্রাবণীর সঙ্গে ঝগড়া হয়েছে। ঝগড়া তো ওর সাথে রোজই হয়, কিন্তু ওর থেকে কাঙ্ক্ষিত কোনো রেসপন্স না পেয়ে শেষমেশ ঝগড়ার ইতি টানতে হয়। তাহলে রাগটা কার উপর শুনি? তোর ওপর। আমার উপর? আমি কি করলাম? তুই নাকি বাড়ি বদলে ফেলবি আবার। এমনকি মাজেদা আপাকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছিস কেন? টাইমকে কে দেখবে? টাইমকে একটা ডে কেয়ারে ভর্তি করিয়ে দিয়েছি। মাজেদাকে তো আমরা রেখেছিলাম বিশেষ করে ঘরের কাজকর্ম করাতে, মাকে সহ টাইমকে দেখাশোনার জন্য। কিন্তু এখন তো আর মা নেই, টাইম বড় হচ্ছে, আমি ওকে সময় দিতে পারি না। তবে লেখাপড়া তো শিখতে হবে বল, তাই ডে কেয়ারে ভর্তি করেছি। ওখানে আরও অনেক বাচ্চা আছে, বাচ্চাদের সুন্দর করে হাতের লেখা শেখানো হয়, বেসিক লেখাপড়া শেখানো হয়। আর ফ্ল্যাট বদলে ফেলার কারণ হচ্ছে এখানে 3টে রুম, মা নেই, তার উপর তুইও তো তোর শ্বশুর বাড়ি, তাই ভাবলাম বাড়ি বদলে ফেলে ডাবল রুমের ছোটোখাটো একটা ফ্ল্যাট নিতে। অযথা এত খরচের প্রয়োজন আছে? রাগ এবার কমলো অনুভার। মলিন স্বরে বলল, তোর খুব কষ্ট হয়ে যাচ্ছে তাই না রে আপু? দূর বোকামে, কষ্ট হবে কেন? অনেক কারণেই হবে। যাই হোক, কাল আমার একটা চাকরির ইন্টারভিউ আছে, দোয়া করিস। ভ্রু কুচকে নিল অর্থিকা। জিজ্ঞাসা করল, চাকরির ইন্টারভিউ? তুই চাকরি করবি? করব। শ্রাবণকে বলেছি, ওর কোনো আপত্তি নেই। ওর বাবা মায়ের সঙ্গে ও এ বিষয়ে কথা বলবে বলেছে। অর্থিকার চোখ মুখে যেন কঠোরত্ব ছাপিয়ে গেল। কড়া গলায় শাসনের সুরে বলল, কোনো ইন্টারভিউ দিতে যাওয়ার প্রয়োজন নেই তোর, বিয়ে হয়েছে, এবার মন দিয়ে সংসার কর। চাকরি বাকরি খাটাখাটুনি অনেক হয়েছে, আর নয়। চাকরি করলে সমস্যা কোথায়? আমার তো কোনো সমস্যা নেই, শ্রাবণেরও নেই। শ্রাবণের যে নেই কে বলেছে? শ্রাবণ নিজে। এসব বাদ দিয়ে স্বামী নিয়ে ঘর সংসার কর, পুরোটা সময় তাদের দে। তোর চাকরি করার কি প্রয়োজন? এমন তো নয় যে শ্বশুরবাড়ি ভালো নয় কিংবা স্বামী ঠিকমতো হাত খরচ দিচ্ছে না, ভরণ পোষণ দিচ্ছে না। কিন্তু আপু। দীর্ঘ শ্বাস ফেলে অর্থিকা। নরম স্বরে বলে, আমি ভালো আছি অনু, যা বেতন পাই তা দিয়ে মা ছেলের আরামসে দিন কেটে যায়, তাই আমাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না। এবার নিজেকে নিয়ে একটু ভাব। মন খারাপ হলো অনুভার। মুখ গোমরা করে বসে রইল ক্যামেরার সম্মুখে। বোনের মন খারাপ বুঝতে পেরে মুচকি হাসল অর্থিকা। বলল, মন খারাপ কেন করছিস? তুই একা যদি বাবা মা আমি টাইম সহ পুরো সংসারটা চালাতে পারিস, তাহলে আমি শুধু নিজের ছেলের খরচ চালাতে পারবো না? আমি অমন করে ভেবে কিছু বলিনি। আমি জানি তুই আমার চিন্তা কষ্ট কমাতে চাইছিস, তাই তো? বিশ্বাস কর, আমার আর কোনো চিন্তা নেই, কষ্ট নেই। বাবা মা এখন আর নেই, আমরা এতিম। তোর একটা সুন্দর সংসার হয়েছে, আর রইল বাকি টাইম, ওর জন্য আমি আছি। তুই আছিস কি আছিস না? ওপর নিচ মাথা নাড়িয়ে ছোট্ট করে অনুভা উত্তর দেয়। অধরে হাসিটা চওড়া হয় অর্থিকার। তখনই তার হাত থেকে মোবাইলটা টেনে নেয় তাইম। স্ক্রিনে অতি পরিচিত মুখটি দেখতেই তার চঞ্চলতা বৃদ্ধি পায়। তোতলানো এলোমেলো বাক্যে বলতে শুরু করে সারাদিনই তার করা কাজগুলো। অনুভা মনোযোগ দিয়ে শুনে সেসব কথা, মাঝে মধ্যে হেসে ওঠে। অপেক্ষা শব্দটি মানুষের সঙ্গে মানানসই হলেও সময়ের সাথে শব্দটি খুবই বেমানান। সময় কারোর জন্য অপেক্ষা করে না, করতে পারে না। মানুষ আসে, মানুষ হারায়, কিন্তু সময় তার নিজ গতিতে চলতে থাকে। ক্যালেন্ডারের সংখ্যা বদলায়। এই তো মাস দুয়েক আগে পুরনো ফ্ল্যাট ছেড়ে ছেলেকে নিয়ে নতুন ফ্ল্যাটে এসে উঠেছে অর্থিকা।